আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, যার দায়িত্ব হলো দক্ষিণ এবং সেন্ট্রাল এশিয়া এবং ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গরের সাথে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বৈঠক হয়েছে, কিন্তু ইউনূসের কিন্তু কোনো বৈঠক হলো না। এই বিষয়টার সিগনিফিকেন্স আমাদের একটু খুঁজে দেখা দরকার। আমাদের চলমান ঘটনা প্রবাহে বিশেষ করে গত 2-3 দিনে সার্জিও গরের ঢাকা সফর নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সকল পক্ষ, প্রায় 2-1 জন বাদ দিয়ে সকল পক্ষ বলছিল, বিশেষ করে ছদ্মবেশী ইউনূসের পক্ষগুলা, যেগুলা তারেক রহমানের বন্ধু হিসাবে পরিচয় দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, ওরা বলছিল যে সার্জিও গরের বাংলাদেশে আসার একমাত্র কয়েকটা কারণের মধ্যে একটা কারণ ছিল যে ইউনূসকে প্রেসিডেন্ট তৈরি করার জন্য তারেক রহমানের উপর প্রেসার ক্রিয়েট করা। এতে তো কোনো সন্দেহ নাই যে তারেক রহমান আর ইউনূসের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, লন্ডনে নাকি চুক্তিও হয়েছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইউনূস হবেন প্রেসিডেন্ট। এবং ইউনূস প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু দীর্ঘ হোমওয়ার্ক করেছেন। সেই জুলাই সনদ নামে একটা জিনিস উনি তৈরি করিয়েছেন, অনেক বাংলাদেশের শত শত কোটি টাকা খরচ করিয়ে আলী রিয়াজের মতো চিহ্নিত বিদেশিগুলোকে এবং বাংলাদেশের শত্রুদেরকে নিয়ে এসে হাজার হাজার কর্মঘণ্টা দেশের নষ্ট করে, দেশের সম্পদ নষ্ট করে, দেশের ইনফ্রাস্ট্রাকচার আমাদের মিটিং রুমগুলা নষ্ট করে ফরেন সার্ভিস একাডেমির এইটা তৈরি করা হয়েছিল যে ইউনূস প্রেসিডেন্ট হবে, তারেক রহমান প্রাইম মিনিস্টার থাকবে এবং ইউনূস অত্যন্ত ক্ষমতাশালী প্রেসিডেন্ট হবে এবং প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে। ইউনূস কিন্তু আমৃত্যু বাংলাদেশের বিভিন্ন পদে থাকতে চায়, মৃত্যুর আগে সে আর কিন্তু কোনো ঝামেলায় যেতে চায় না। সে এইভাবে রাষ্ট্রপতি বা বড় কোনো পদ নিয়ে মৃত্যুবরণ করতে চায়। ইউনূসের এই ডিজায়ার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং সবাই ধারণা করছিল, বলছিল যে সার্জিও গর এসে ইউনূসকে অনেক কিছুর পাশাপাশি ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার জন্য তারেক রহমানকে চাপ দিবে। কিন্তু বস্তুত দেখা গেল যে সার্জিও গরের সাথে ইউনূসের কোনো বৈঠক হয়েছে এমন কোনো তথ্য আমাদের নাই, অর্থাৎ দুজনের দেখা হয় নাই বলে আমরা ধরে নিতে পারি। এটা তো আগে কখনো দেখা যায় নাই। এর আগে যখন হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিল সেক্রেটারি অফ স্টেট হিসাবে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের আরো এরকম উচ্চ পর্যায়ের যদি কোনো কর্মকর্তা আসে, 2-1বার অবশ্য তারা ইউনূসের সাথে দেখা করে নাই, বাট বেশিরভাগ সময় ইউনূস কিন্তু তাদের সাথে মিটিং করার সুযোগ পেত এবং তারা ইচ্ছে করে ইউনূসের সাথে মিটিং করত। আপনাদের মনে আছে কিনা, হিলারি ক্লিন্টন যখন বাংলাদেশে এসেছিলেন, উনি দিল্লি থেকে এসেছিলেন, প্লেন থেকে বের হইতে গড়িমসি করছিলেন, তারপরে ওইখান থেকে উনি প্রাইম মিনিস্টার অফিসে গেলেন, আমাদের ফরেন মিনিস্টার দীপু মনির সাথে মিটিং করলেন, কিন্তু পরের দিন ভোরবেলা দেখা গেছে যে হিলারি ক্লিন্টনের দুই পাশে 2 জন, এক পাশে ইউনূস আর এক পাশে ব্র্যাকের মালিক, এখন মরে গেছেন, এই ফজলে হাসান আবেদ, এই দুটোকে নিয়ে খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় অথবা ইউনূসের বাড়িতে হতে পারে, আমার এখন খেয়াল নেই, ও এখানে উনি মিটিং করছেন। তাহলে এখন ইউনূসের সাথে সার্জিও গরের বৈঠক হলো না কেন? সার্জিও গর যদিও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নয়, কিন্তু বর্তমানে তো তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এই অঞ্চলে পাঠানো হয়েছে। এবং সার্জিও গরকে যখন রাষ্ট্রদূত করা হয় তখন কিন্তু ওনাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, যেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে শপথ বাক্য পাঠ করিয়েছেন তাদের স্টেট ডিপার্টমেন্ট বা ফরেন মিনিস্ট্রির একজন কর্মকর্তা, যিনি সেক্রেটারি অফ স্টেট রুবিওর নিচে চাকরি করেন। বুঝতেই পারছেন যে সার্জিও গরকে কত গুরুত্ব দিয়ে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু দেখা গেল যে ইউনূসের সাথে সার্জিও গরের দেখাই হলো না। এখন এইটার একটা কারণ হতে পারে যে চালাকি করে হলো না, যে ইউনূসের সাথে যদি সার্জিও গর বৈঠক করে তাহলে যদি সবাই মনে করে যে ইউনূসের হয়ে সার্জিও গর প্রেসার দিতে এসছেন, এটা হতে পারে না, হতে পারে। কিন্তু আরেকটা জিনিস কিন্তু কেউ ভাবছে না, সেটাও হতে পারে যে আসলে ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্র আর পছন্দ করছে না। এবং আমার মনে হয় ওই জিনিসটা হওয়ারই সম্ভাবনা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যেটা করেছে বাংলাদেশের সাথে, বিশেষ করে জো বাইডেনের আমল থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, এমনকি তাদের এই যে সর্বগ্রাসী যে বাণিজ্য চুক্তি, এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড, এটাও কিন্তু আমি বলবো যে আসলে এক ধরনের উন্মত্ততা, বুদ্ধিহীন, এটা আসলে কোনো ধোপে টেকে না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো এই ধরনের একটা রাষ্ট্রকে, যে সব দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ছোট, ইকোনমিতে কত ছোট, এইরকম একটা রাষ্ট্রকে এইরকম এক্সপ্লয়েট করার জন্য একটা চুক্তি করলো। এই চুক্তিটা একদিক থেকে যারা করেছে, অর্থাৎ ইউনূস এবং তারেক রহমান, তাদের চেহারার দিকে তাকালে যেমন আপনার মনে হবে যে এই লোকগুলা সত্যিকারে ক্ষমতার জন্য কত কি না করতে পারে, রাষ্ট্রটাকে কত ভাবে বিক্রি করে দিতে পারে।
আবার যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, তখন আপনার মনে হবে সত্যি কি পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার একটা দরিদ্র বা উন্নয়নশীল, এখন তো দরিদ্র হয়ে গেছে, শেখ হাসিনার সময়টা উন্নয়নশীল রাষ্ট্র ছিল, একটা উন্নয়নশীল রাষ্ট্রের সাথে এরকম চুক্তি করতে পারে? মানে এত নিষ্ঠুরতা কি সম্ভব? আপনি দেখবেন সিনেমাতে নায়ক ভিলেন তো প্রায় সমান সমান মারপিট করতে পারে, নায়ক যদিও এক সময় জিতে, কিন্তু আপনি যদি নায়ককে বানালেন একটা তেলাপোকা আর ভিলেনকে বানালেন একটা সাপ, সাপ এক বলে এক ইয়েতে খেয়ে ফেললো তেলাপোকাটাকে, তাহলে 3 ঘন্টা সিনেমাটা হবে কি দিয়ে? তাই না? 2-2.5 ঘন্টার একটা সিনেমা হতে হলে তো এমন হয় যে সাপের সাথে তেলাপোকাটা পারছে, যুদ্ধ করছে, উঠছে, কানে নাকে বসছে, সেরকম হলেও কিন্তু আপনি মুভিটা চালিয়ে নিতে পারবেন। অর্থাৎ দুটো ভিলেন এবং নায়কের ক্ষমতার কিন্তু একটা ভারসাম্য থাকতে হয়। কিন্তু এই যে একটা সর্বগ্রাসী বাণিজ্য চুক্তিগুলো, এখানে কিন্তু কোনো ভারসাম্যই রাখা হয় নাই, সব বাংলাদেশকে করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন ক্রমে চীনের থেকে নেমে যাচ্ছে, তাদের যে মহাপরাক্রমশালী ভূমিকা পৃথিবীতে আর থাকছে না, তারা যে 1 নম্বর সুপার পাওয়ার থাকতে পারছেন না, এটা বুঝি ওইখানে উঠিয়ে দেওয়া বুঝি বাংলাদেশের দায়িত্ব। অর্থাৎ বাংলাদেশ ওইখান থেকে দ্রব্য কিনবে আর মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপ্লাই করবে, যেটা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার 1 নম্বর স্থান ধরে রাখতে পারেন। বিষয়টা অনেকটা এইরকম হয়ে গেছে। এটা একটা অবাস্তব কল্পনা না? একটু গভীরভাবে ভাববেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছু করেছে এখন পর্যন্ত সবকিছু কিন্তু অবাস্তব, অকল্পনীয়। একইভাবে আমাদের দিকে যেগুলো ছিল এগুলো যে কি পরিমাণ নিষ্ঠুর এবং দেশপ্রেমহীন এই চুক্তি করার ক্ষেত্রে, এটা কিন্তু সুস্পষ্ট। কিন্তু এগুলো কি মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভাবছে না? নিশ্চিতভাবে ভাবছে। আর এগুলো যদি ভাবে, তাহলে আপনি বুঝতে পারেন যে ইউনুসকে তারা আসলে আর গুরুত্ব দিবে না। অর্থাৎ আরেকটা কারণ হলো ইউনুসকে গুরুত্ব না দেওয়ার, তারা কিন্তু দেখেছে যে তারা পৃথিবীতে যত জায়গায় যত ধরনের নিজস্ব লোকজন তৈরি করেছে নোবেল প্রাইজ বা ইত্যাদি দিয়ে, প্রত্যেকেরই নিজ দেশের জন্য কিছু করার, হ্যাঁ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে, কিন্তু নিজের দেশের কিছু করার জন্য তাদের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থাকে। যেমন আমরা দেখেছি যে অং সান সুচিকে দেখ, মিয়ানমারের দেশের জন্য কি কত ভাবে না সে খেটেছে, এখনো জেল খাটছে, তাই না? সে কিন্তু এই রোহিঙ্গাদের বিপক্ষে কথা বলার জন্য ইয়েতে চলে গেছিল, সামরিক যে জান্তা তাকে জেলে আটকে রেখেছে এখন, দি হেগে চলে গিয়েছিল। মনে আছে আপনাদের এগুলা? ইউনুসের এই ধরনের কোনো গুণই নাই। অর্থাৎ ভিলেনেরও যে কোনো না কোনো জায়গায় একটা গুণ থাকতে হয়, সেই গুণটাও ইউনুসের নাই। এটা তারা স্টাডি করছে না, দেখছে যে ইউনুস ঢুকেই রাষ্ট্রটাকে গ্র্যাব করার জন্য, টাকা করি মানে হস্তগত করার জন্য জঙ্গিরা মিলে, আপনারা যারা আলী বাবা মুভি দেখেছেন, আলী বাবা 40 চোর দেখেন নাই, আমাদের বিখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান ডাকাতদের ওই সিসিম ফাঁক বলে ডাকাতদের সেই গুহাতে ঢুকে সোনা জহরত হীরার বিভিন্ন স্তূপের উপর কিভাবে লাফ দিয়ে পড়ে, একবার সোনার স্তূপে লাফ দেয়, একবার হীরার স্তূপে লাফ দেয়, একবার অন্যান্য মণি মাণিক্যের স্তূপে লাফ দেয়। ইউনুস কিন্তু রাষ্ট্রের মধ্যে ঢুকে রাষ্ট্র ক্ষমতাটা দখল করে কিন্তু এইভাবে কোন দিক খাবে আর কোন দিক খাবে না এইরকম কিন্তু সে লাফালাফি করে কিন্তু খেয়েছে। মানে সব দিক থেকে আমরা এগুলা জানি, এবং কোনো কোনো হিসাবে দেওয়া হয়েছে ইউনুস প্রায় 40 থেকে 50 হাজার কোটি টাকার লাভ তুলে নিয়েছে 2 বছরের কম সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে। আর জঙ্গিরা তো একটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি ওদের তো এমনিতে আর কোনো আসলে জ্ঞান যুক্তি ওদের মধ্যে কাজ করে না, কিন্তু যতটুকুনো কাজ করে সেটার মধ্যেও কিন্তু ইউনুসকে আর আসলে ইউনুস দিয়ে যে তাদের কোনো উদ্দেশ্য পূরণ হবে এইটা আসলে ভাবার কোনো কারণ নাই। সুতরাং ওইখান থেকে বোঝা যায় যে আসলে যে হাইপটা তোলা হয়েছিল যে ইউনুসকে রাষ্ট্রপতি করার জন্য এরা আসতেও পারে, কিন্তু আবার ইউনুসকে বাদ দেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আপনি যদি একটা ঠান্ডা মাথায় যে কোনো সুপার পাওয়ার, সে মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, রাশিয়া হোক, ভারত হোক, এরাই তো এখন বর্তমান বিশ্বের 4টা সুপার পাওয়ার। তারপরে হয়তো আসবে জাপান, জার্মানি, ফ্রান্স, ইউকে, ব্রাজিল, এই দেশগুলো আসবে। প্রথম 4টা সুপার পাওয়ার তো এখন কে কত নাম্বার সেটা ও বলা যায়, কিন্তু এই 4টা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, এইভাবে আপনি ধরতে পারেন। যাদের মাথায় একটুখানিও বুদ্ধি আছে তারা কিন্তু বুঝবে যে দীর্ঘমেয়াদে ইউনুসকে দিয়ে কোনো কাজ আদায় করা সম্ভব না, স্বল্প মেয়াদে সম্ভব। কারণ এত নিষ্ঠুর, ইউনুসের মতো নিষ্ঠুর দানব আকৃতির, মানে মননে দানব, মগজে দানব, লোভে দানব, এইরকম দানবকে দিয়ে মানে শুধু দানব তো শুধু নিজেরটাই দেখে, ফলে ইউনুসকে দিয়ে আসলে দীর্ঘমেয়াদে কোনো কাজ হবে না। তারা যদি ভাবে আমার আপনার মতো ঠান্ডা মাথায়, তাহলে দেখবে যে বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র সবার স্বার্থ দীর্ঘমেয়াদে রক্ষা করতে পারে। অর্থাৎ ভারতের, চীনের, মার্কিন যুক্তরাষ্ট্রের, রাশিয়া, সবারই দীর্ঘমেয়াদে একমাত্র আওয়ামী লীগ তাদের স্বার্থ রক্ষা করতে পারে। হ্যাঁ, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অবুঝ, শিশুর মতো অবুঝ হয়ে কেউ যদি ঢোকে যেটা সব স্বার্থ আমারই রক্ষা করবে, সেটা তো আসলে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে সেটা বুঝতে হবে যে তাদের সেই দিন আর নাই, তারা চীনকে ঠেকিয়ে রাখতে পারে না, ভারতকে ঠেকিয়ে রাখতে পারে না,
তারা চেয়েছিল রাশিয়াকে ধ্বংস করে দিবে ইউক্রেনের মাধ্যমে, সেটাও তারা করতে পারেনি। ইরানে দেখেন, ইরানে কিভাবে নাস্তানাবুদ হচ্ছে, যদিও ইরানও ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো বিজয় লাভ করছে না সহজে। এই জিনিসগুলো যদি তারাও বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু বুঝবে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই। এই দিক থেকেই আসলে সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গরের বৈঠকটাকে দেখতে হবে। আর মাশাল্লাহ আমাদের সুখের কথা হলো যে সাবের হোসেন চৌধুরী তো আওয়ামী লীগ নেতা হিসেবে এবং কূটনীতি বলুন, আন্তর্জাতিক অঙ্গনে চলাফেরা, বিশ্ব নেতাদের সাথে মেলামেশা, এগুলোর দিক দিয়ে সাবের হোসেন চৌধুরী একেবারে একটা অনবদ্য পজিশনে আছেন। বাংলাদেশে এখন যত মানুষ অবস্থান করছে তাদের মধ্যে আসলে রাজনীতিবিদদের মধ্যে সাবের হোসেন চৌধুরীর চেয়ে ম্যাচিওর, অন্তত আন্তর্জাতিক অঙ্গনে যে আমরা যেটা অশোভন বাংলায় বলি যে খেলার জন্য, তো সাবের হোসেন চৌধুরীর মতো এরকম তুখোড় রাজনীতিবিদ কম আছেন। মানে উনি আসলে খেলোয়াড় না, উনি হলেন প্রজ্ঞার সাথে এগুলোকে হ্যান্ডেল করার মতো, এগুলোকে ঠিকভাবে ম্যানেজ করার মতো এইরকম একজন নেতার সাথে সার্জিও গোরের বৈঠক। এবং সার্জিও গোর বোঝেন সাবের হোসেন, ঢাকায় উনি যে সার্কাসের মধ্যে পড়েছিলেন, খলিল, তারেক রহমান, আমার অন্যান্য ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, আমি সেই সার্কাসটা বর্ণনা করেছি, এখানে যাচ্ছি না। সেখানে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক হওয়ার পরই তো সার্জিও গোরের কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেছে নিশ্চিতভাবে। এবং আওয়ামী লীগ ছাড়া আসলে কারো স্বার্থ রক্ষা হবে না। প্রত্যেকটা পরাশক্তি কিন্তু ক্রমে বুঝতে পারছে। অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন যে বাংলাদেশের বাস্তব অবস্থা বিবেচনা করে প্রতিটা রাষ্ট্র ঘুরে ফিরে আওয়ামী লীগের কাছে আসবে। আর বাংলাদেশের অর্থনীতি যেহেতু তারেক রহমান তুলতে পারছেন না, ইউনূস যেহেতু ধ্বংস করে দিয়ে চলে গেছে, ফলে বাংলাদেশের মানুষও কিন্তু এখন ক্ষুধার জ্বালায় ফিরে আসবেন কিন্তু শেখ হাসিনার কাছে। এখন আর এটা বলার অপেক্ষা রাখে না যে শেখ হাসিনাকে, যে উনি যে ডিসেম্বরে আসবেন, সেই ডিসেম্বরে আসার পরে বাংলাদেশের কি পরিস্থিতি হবে, ততদিনে মানুষ আরো বেশি ক্ষুধার্ত হবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কিনীরাও যে প্রস্তুতি নিচ্ছে তার একটা প্রমাণ হলো সাবের হোসেন চৌধুরীর সাথে এই সার্জিও গরের বৈঠক। এই জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, বাস্তবে যেটা দেখা গেছে যে গরের সাথে ইউনূসের দেখাই হয়নি, ফলে আসলে ইউনূসকে তারা যে তাদের খাতা থেকে বাতিল করে দিয়েছেন এইটা বোঝা যায়। তবে পরিপূর্ণভাবে বোঝা যাবে তারেক রহমান সাহেব তার রাষ্ট্রপতি পদে নমিনি দেওয়ার পর। কারণ তারেক রহমান যদি ইউনূসকে রাষ্ট্রপতি না করেন আমরা তো খুশি হব, কিন্তু এটা তো আবার এক ধরনের চুক্তিভঙ্গ হয়ে যায়, তাই না? সেটার জন্য আবার তারেক রহমান সাহেবকে কোনো না কোনো পর্যায়ে তো কাফারা দিতেই হবে। সব মিলে আমাদের জন্য আসলে অনেক কিছু দেখার আছে। আপনি দেখেন তারেক রহমানের সামনে বিপদ, ইউনূসের সামনে বিপদ, জঙ্গিদের সামনে বিপদ। এখন আশার আলো এবং সুখের পথ, আলোর পথ কিংবা ভরসার পথ শুধু আওয়ামী লীগের সামনে। অর্থাৎ সামনের দিনগুলো বিএনপি এবং 24-এর জঙ্গি কোয়ালিশনের জন্য যতটাই কঠিন, আওয়ামী লীগের জন্য কিন্তু ততটাই সহজ। হ্যাঁ, এই কথা শুনলে অবশ্য জঙ্গিদের পক্ষে অনেক বিশ্লেষক বলে যে যখনই শেখ হাসিনা আসার কথা আসে ওরা সবাই কিন্তু এক হয়ে যায়, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, তারা এত সবসময় এক। কিন্তু সেনাবাহিনী কি তাদের পক্ষে থাকতে পারবে? অতীতে তো এমন কোনো উদাহরণ নাই যে সেনাবাহিনী এরকম পরিস্থিতিতে দুর্বলের পক্ষে ছিল। আর সেনাবাহিনী যদি আজকেও যদি এই বিএনপি, এনসিপি আর জামাতের কাছে না থাকে, তাহলে তো বাংলাদেশ আওয়ামী লীগের জন্য 1 ঘন্টার ব্যাপার পুরো বাংলাদেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, তাই না? এই দিকটা বিএনপি যদি এখন ভাবে ভালো করে, তারা হয়তো আগে ভাগে আওয়ামী লীগের সাথে সন্ধি করবে, নতুবা আসলে বাংলাদেশ যে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের হাতে চলে যাচ্ছে, এইটা যেমন একদিকে ফরগন কনক্লুশন অর্থাৎ হবে, আরেকদিকে এটা কিন্তু এমনকি বিএনপির জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট হবে, বিপদ হবে। আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি এই জিনিসটা একটু ভেবে দেখবেন, ভেবে দেখে আপনার নিজের ভবিষ্যৎ এবং আপনার দলের ভবিষ্যতের জন্য যেটা ভালো হয় সেটা আপনি করুন। তাহলে হয়তো আলোচনাটা পাবলিক ভাববে। দেখুন, খুবই টেকনিক্যাল একটা মিনিস্ট্রি পানি সম্পদ মন্ত্রণালয়, খুবই টেকনিক্যাল একটা মিনিস্ট্রি আইসিটি মন্ত্রণালয়, যেটা মানে প্রযুক্তি মন্ত্রণালয়, অথবা ধরেন ধর্ম মন্ত্রণালয়। এগুলো তো ওই বিষয়ের জ্ঞান না থাকলেও আমরা তো প্রচুর লোককে এই সমস্ত মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করতে দেখছি। এমনকি আমি যদি বলি প্রধানমন্ত্রী নিজেও, উনি তো কখনো প্রধানমন্ত্রী ছিলেন না। তারপরে ধরেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাননি, উনি তো আইনের লোক, আইনে পড়াশোনা করছেন। তো এদের উপরে যদি আপনি ভরসা করতে পারেন, তাহলে ওই কর্পোরেশন গুলোতে আপনি শীর্ষ পদে আমি যদি একটা রাজনৈতিক লোককে দিই, সে আর কিছু না বুঝুক, এই সরকারের রাজনীতিটা তো বুঝতে পারবে, তাহলে সেটা কি আপনি একদম মানে ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে? না, কিছু হবে না। কর্পোরেশন তো চালাবে যারা ওই মিল কলকারখানা চালাচ্ছে, জিএম, টিএম, ডিজিএম, তারা চালাবে। আমি ধরেন অর্গানাইজিং সেক্রেটারি বিএনপির, আমি চেয়ারম্যান,
আমিও চালাবো কি, আমি বলে দেবো খালি যে প্রত্যেক মাসে আমার 10 কোটি টাকা দরকার, এটা আমাকে দিয়ে যাওয়া, বাকি তোমাদের যা ইচ্ছা করো, আর ফাইল নিয়ে আসবা, সই করে দেবো, চলবে তো, না চলার তো কিছু নাই। আপনার পানি, এই যে মন্ত্রণালয়ের কথা বললেন, হ্যাঁ ভেরি টেকনিক্যাল, কিন্তু এইখানে তো মন্ত্রী সাহেব ওইভাবে চালাচ্ছেন না, এটা তো চালাচ্ছে আপনার যারা এক্সপার্টস আছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা এরা। এখন যদি মন্ত্রী সাহেব সেখানে বেশি মাতবুরি করতে চান তাহলে চলবে না। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, দিস আর ভেরি টেকনিক্যাল থিংস, ইউ সি, চলবে না। আপনি যদি এই যে টুকুরে দেশের না চলতেছে তো, আজকে গ্যাস নাই, কালকে তেল নাই, পরশুদিন অমুক নাই। এই যে শেখ হাসিনার সময় আমরা বিদ্যুৎ যে পেতাম, এই বিদ্যুৎ কোথায় গেছে? এটা তো এমন না যে কেউ চুরি করে নিয়ে গেছে আমার বাসার থেকে। এই বিদ্যুৎ কোথায়? আমার এখানে তো লোডশেডিং ছিল না, গ্রামে পাওয়া যেত বিদ্যুৎ, এখন গ্রামে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি বিদ্যুৎ আসে না, থাকে না। কোথায় গেল? ওয়ের ইজ ইট? আমি এটাই হলো আমার প্রশ্ন। আপনি বলবেন যে ওরা ওরা কি, ওরা কিচ্ছু না, আপনার মিসম্যানেজমেন্টের জন্য। আপনি আজকে দেখেন যে ধর এখন বলছেন যে 15-20 দিন লাগবে গ্যাস ঠিক হতে, মানুষ খাবে কি? আমি আজকেই দেখতেছিলাম টেলিভিশনে চ্যানেলে যে ধানমন্ডিতে তারা নাস্তা টাস্তা কিনে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, বিকজ রান্না করার কোনো স্কোপ নাই। এটা আমার আসে। বাসায় কি করতে হতো? আমি কিন্তু এই ধানমন্ডির আশপাশে থাকি। আমার এখানে আমি আপনার একটা এক্সপিরিয়েন্স বলি। আমি নিজে মাঝে মাঝে রান্নাঘরে যাই, আমি রান্না করি। তো দেশালার কাঠি জ্বালিয়ে গ্যাসটা খুলে আমি কাঠিটা দিয়ে ধরানোর চেষ্টা করতাম। দেশালার কাঠি হাতেই পড়ে গেল, আগুন আর ধরলো না। ব্যাপারটা। এখন আমাকে আপনি একটা কথা বলেন তো দেখি, আপনি তো আইনজীবী, আপনি আইনের লোক, আমাকে একটা পরামর্শ দেন। আমি গত 2 মাস ধরে এরকম চলছে আমার, কিন্তু আমাকে কিন্তু গ্যাসের জন্য বিল দিতে হচ্ছে। তাহলে সরকারের কি উচিত হবে আমাকে গ্যাস না দিয়ে আমার কাছ থেকে বিল নেওয়াটা? না না, এইটাই তো হলো তফাৎ বিটুইন আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অ্যান্ড এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। ওইখানে আপনাকে রিবেট দিয়ে দেবে, কোনো কিছু করবে, এখানে তো এগুলি হবে না। এটা তো আপনার, আমাদের ভাগ্য ভালো যে ওই রেটেই নিচ্ছে। আমি আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলি, আমাদের এখানে প্রিপেড ইলেকট্রিক মিটার, জি জি, আমার কথা। হ্যাঁ, এইটা কন্ট্রোল করে কখন কত দাম বাড়ায় না বাড়ায় কিছুই জানি না, বিকজ কম্পিউটার দিয়ে ওরা কন্ট্রোল করে। এখন একটু আগে আমাকে ফোন করে বলা হলো যে কার্ডের টাকা ভরা হয়েছে, কিন্তু ওই কার্ড মিটারে টাকা ভরতে পারতেছে না, কার্ড কাজ করছে না। কার্ড এখন গেছে ইলেকট্রিসিটি অফিসে, 400 টাকা লাগবে কার্ড আনতে। এর আগে জাস্ট লাস্ট উইক 2টা কার্ড করতে হয়েছে 800 টাকা দিয়ে। এইগুলি কি তামাশা না? এইগুলি এইগুলি তো লুট। এগুলি না, আমি ঠিক আছে দিচ্ছি, বাট ধরেন আরেকটা লোক, তাকে যদি আপনি বলেন যে সে মাসে 500 টাকার ইলেকট্রিসিটি খরচ করে, আর যদি 400 টাকা লাগে কার্ড চেঞ্জ করতে, তাহলে তার কি হবে? মানে গভর্নমেন্টের, শোনেন, গভর্নমেন্টের এই কোনো কিছু চিন্তা ভাবনা নাই জনগণ এর জন্য। গভর্নমেন্ট চিন্তাই করে না, একদমই চিন্তা করে না। এরা চিন্তা করে শুধু নিজেদের জন্য, নিজের লোকদেরকে প্রোভাইড করতে হবে সবখানে, বুঝছি। এটা চলছে, এটা চলবে। কাজে আপনার ইউনিভার্সিটি অক্সফোর্ড অফ দ্য ইস্ট ইস হ্যাজ বিকাম অক্সফোর্ড অফ দ্য ডাস্টবিন হবে। আরো ইউনিভার্সিটি আপনার লোকজনই তো, আপনার 500-র মধ্যে তো একটা আসে না, 500 ইউনিভার্সিটির মধ্যে আপনি নাই, আপনি আছেন কোথায়? আজকে ওই গোরের সাথে আলাপ হয়েছে যে আমেরিকানস উইল কাম এন্ড ইনভেস্ট, ওরা অনেক ইনভেস্টমেন্ট করতে চায়, প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে, কিছু না, একটা ডলারও আসবে না। এইগুলি হলো নাইসিসিটিস। এখন প্রাইম মিনিস্টারকে কি বলবে? কালকে খলিলুর সাথে যে আলাপ করেছে, ওইগুলি আর আলাপ না করে ওনাকে বলেছে আমরা ইনভেস্টমেন্ট করতে চাই, অমুক করতে চাই। তো আপনার এয়ারপোর্টে ভিসা ছাড়া বলা আছে ইনভেস্টার্স ক্যান কাম উইদাউট ভিসা, এয়ারপোর্টে দেওয়া হবে। আমাকে ইনভেস্টার্সরা বলেছে, বিদেশি বলে এয়ারপোর্টে ভিসা নিতে 2 ঘন্টা বসে থাকতে হয়, 2 আওয়ার্স লাগায় ভিসা দিতে। আপনি এটা ঠিক করেন না কেন? কোনো প্রবলেম নাই, আপনি বলে দেবেন অনলাইন, ভেরি সিম্পল প্রসেস, এটা করবেন, আপনার ফোনে থাকবে, আইসা এখানে দেখাবেন, সে আপনাকে স্ট্যাম্প করে দেবে, বলবে এতদিনের জন্য দিয়ে দেবেন, হয়ে গেল। 2 ঘন্টা বসবে কেন? আপনার যা ফিস দরকার ফিস নিয়ে নেন ক্যাশে, অসুবিধা নেই। আপনি আপনি এর জন্য কি বলবেন? এটা কি আসলে মানে তারা কাজটা পারে না, মানে অযোগ্য,
নাকি তারা পারে কিন্তু করে না? সিস্টেমের প্রবলেম, ইটস এ সিস্টেমিক প্রবলেম। আপনি সিস্টেমগুলি ঠিক করে দেন, অটো সিস্টেমে চলবে। আর এখন তো ইটস ভেরি ইজি, টেকনোলজি আছে, তো আপনাকে এত কিছু তো করতে হবে না, একদম 2-3 মিনিটে ক্লিয়ার করেন। আপনাকে ইমিগ্রেশনে গিয়ে দাঁড়াবেন কেন? আপনি বাংলাদেশি, আপনি দেখাবেন আর ভিতরে ঢুকে যাবেন, আপনার তো কিছুই লাগবে না। সো এই জিনিসগুলি সিস্টেমের প্রবলেম, জাস্ট চেঞ্জ দ্য সিস্টেম। সিস্টেম ঠিক করেন। সিস্টেম ঠিক করবে কে? সিস্টেম ঠিক করতে গেলে আপনার যে আয় হয় না, যদি আপনি সিস্টেম ঠিকই করে ফেলেন, আপনার তো কোনো আয়টাই হবে না, তখন সমস্যা আছে। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। তো উই আর ভেরি কারাপ্ট কান্ট্রি, অনেক কারাপ্ট আমরা, কি তাহলে করবো না। এখানে একটা কথা আমি আপনার কাছে মানে আসলে বলতে চাচ্ছি যে আপনি তাহলে আহ কি পরিবর্তন, ইতিবাচক কোনো পরিবর্তন দেখছেন না এই মুহূর্তে? গভর্নমেন্টের মধ্যে কোনো ধরনের পরিবর্তন? জি 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 না জি না 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 না, পরিবর্তন করার মতন এই গভর্নমেন্ট না তো। বিকজ এই গভর্নমেন্টের ক্যাবিনেট যেটা আছে, এর মধ্যে কোনো ডেপথ নাই, ক্যাপাসিটি নাই টু ব্রিং ইন চেঞ্জেস। প্রশ্নই ওঠে না। আপনি বাজেট দেখেন, আজ আপনি ফরেন মিনিস্ট্রি দেখেন, কালকে এই যে 2 দিন এই যে ওদের যে মিটিং হয়েছে, পার্লামেন্টারি কমিটির যে মিটিং হয়েছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যে শশী থারুর যেটা প্রেসাইড করেছে, সেখানে তারা বলছে যে গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এইটা নিয়ে তো আমাদের আলাপ করা দরকার। দরকার তো আমার আলাপ করা। ওর আগে তো ওইটার একটা কমিটি আছে, কমিটি আসবে, বসবে, তারপরে আপনি এটা নিয়ে এগোবেন। তো আমরা কি আলাপ করছি, উদ্যোগ নিচ্ছি? আমরা তো উদ্যোগ নিচ্ছি না। আমরা তো বলছি ইন্ডিয়াকে, আমি বড় পাওয়ার, বাংলাদেশ ইজ আ মাচ বিগার পাওয়ার দেন ইন্ডিয়া। আমার কাছে যা আছে ইন্ডিয়ার কাছে নাই। আমাদের অবস্থা, ওরা আচ্ছা বলেছে কমিটি মিটিং 2 দিন আগে, ওই 2 দিন জি আগে। আরো দেখেন আমরা কিভাবে জিনিসগুলি ইয়ে করি। ওইখানে যে লিখিত রেজলিউশন হয়েছে, সেখানে বলা হয়েছে শেখ হাসিনার ব্যাপারে ওই ইয়ে যে আপনার এইটা নিয়ে কথা উঠেছিল, ওই এক্সট্রাডিশন, ওরা বলেছে আমরা এক্সামিন করতে, কিন্তু এক্সট্রাডিশন তো হবে না, ওইটা আইনে কভার করে না ওই ট্রিটিতে। তারপরে তারা ওই বলেছে যে না না, আমরা তো শেখ হাসিনাকে পলিটিক্স করার জন্য, আরেক দেশে পলিটিক্স করার জন্য আমরা অনুমতি দিচ্ছি না। হ্যাঁ, এইটাকে তারা ট্রান্সলেট করেছে যে বাংলাদেশে। নো, ল্যাঙ্গুয়েজটা হলো এনাদার কান্ট্রি, আরেকটি দেশে। তো বাংলাদেশ ইজ নট আরেকটি দেশ ফর শেখ হাসিনা, ওইটা শেখ হাসিনার দেশ তো বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মিস ইন্টারপ্রেট করুন, ওইখানে শব্দ হচ্ছে এনাদার কান্ট্রি তে পলিটিক্স করার জন্য, কিন্তু শেখ হাসিনার তো বাংলাদেশ ইজ হার কান্ট্রি, ইট ইজ নট এনাদার কান্ট্রি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমরা সব পত্রিকা হেডলাইন করে দিয়েছি। হ্যাঁ, এসব বোগাস কথাবার্তা, মানে আমাদের তো বুঝ সুঝের খুব অভাব আছে। আই এম সরি টু সে দিস, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এনাদার কান্ট্রি, ইন্টারপ্রেট করেন এনাদার কান্ট্রি। শেখ হাসিনা, বাংলাদেশ কি শেখ হাসিনার কান্ট্রি না? সে কি নেপালে গিয়ে হস্তক্ষেপ করবে? নো, ইটস এ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ইউজ, যে ওরা ডাইরেক্ট না বলে যে শেখ হাসিনা তো করতেই পারে, এই জন্য এনাদার কান্ট্রি। অ্যানাদার কান্ট্রিটা কি শেখ হাসিনার জন্য অ্যানাদার কান্ট্রি, নাকি হোস্ট কান্ট্রির জন্য অ্যানাদার? ইট ক্যান বি এনি আদার কান্ট্রি এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশ, বিকজ শেখ হাসিনার কান্ট্রি তো বাংলাদেশ। শেখ হাসিনা তো অ্যানাউন্স করেছে আই এম গোয়িং ব্যাক টু বাংলাদেশ। শেখ হাসিনা তো আর ইন্ডিয়াতে কি মনে হয়, কি মনে হয় শেখ হাসিনার এই যে অ্যানাউন্সমেন্ট, এটা কি পলিটিক্যাল, নাকি আপনি মনে করেন যে শি ইজ গোয়িং টু কাম, সে আসবে। দিস ইজ নট এ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি যেটা আইসিটির ইয়ে বা এরা যেটা বলছে। নো নো নো, শি ইজ গোয়িং টু কাম, দিস ইজ এ স্টেটমেন্ট দ্যাট শি ইজ মেড। এবং এমনও হতে পারে যে ডিসেম্বরের আগেও চলে আসতে পারে। এমনও হতে পারে যে উনি 16ই ডিসেম্বর বলেছেন, হয়তো 16ই ডিসেম্বরে উনি আসতে পারেন, বিকজ 16ই ডিসেম্বর তো বাংলাদেশের লিবারেশন ডে, তাই না? জি লিবারেশন ডে না? তো মেবি শি থিংস দ্যাট আমি ডিসেম্বরে যাব, 16ই ডিসেম্বরে যাব, বাংলাদেশকে লিবারেট করব। হয়তো ডিসেম্বরের এই ডেটস, এটা খেয়াল রাখতে হবে। দিস কুড বি আর পলিটিক্যাল ইয়ে, যে 16ই ডিসেম্বরে যাব, যেদিন বাংলাদেশ লিবারেট হয়েছে, আমি আবার
বাংলাদেশকে লিবারেট করব। কিন্তু জুলাই উনি যদি আসেন তাহলে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে উনি আসছেন, তাহলে তার আফটার এফেক্ট কি হতে পারে দেশে? আচ্ছা শুনেন, শেখ হাসিনার অনেক, এখানে আওয়ামী লীগের তো অনেক লোক আছে, এখানে মুক্তিযুদ্ধের পক্ষে লোক আছে, এবং ইন্ডিয়াও সেদিন যে মিটিং করেছে তাদের তাদেরও কথা হচ্ছে দ্যাট দে উইল সাপোর্ট মুক্তিযুদ্ধ, এবং ওই ওই যে আমাদের যে লিবারেশন ওয়ারের যেসব ডিক্লারেশন আছে ওইগুলি সাপোর্ট করবে। সো এই জিনিসগুলি যে তারা এফার্ম করছে এমনি তো করছে না। এই জন্যই আমি বলি দ্যাট গভর্নমেন্ট বাংলাদেশের জন্য ভালো হবে যদি গভর্নমেন্ট নিজে ইন্ডিয়ার সাথে কথা বলে যে উনি আসতে চান, তো উনার সাথে ইন্ডিয়া কথা বলবে, বাংলাদেশ কথা বলবে, বলে কিভাবে আসবেন। বিকজ উনার আশা তো ইজ নট দ্যাট মোহসিন রশিদ প্লেনে উঠলো আর চলে আসলো, এত সোজা না তো। আপনি তো উনাকে C-130-তে চার্টার্ড প্লেনে নিয়ে গিয়ে প্রাইম মিনিস্টার হিসাবে রেখে এসেছেন। ওনাকে ইন্ডিয়ান ইউনিয়ন গভর্নমেন্ট ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে রিসিভ করেছে, সেখানে একজন মন্ত্রী রিসিভ করেছে। এই জিনিসগুলি তো খেয়াল রাখতে হবে। ওনার সিকিউরিটি কে দেবে? শেখ হাসিনা কি বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশ ইসেকে কি উনি বিশ্বাস করে যারা সিকিউরিটি দিতে পারবে? যারা তখন দেয় নেই, কনস্পিরেসি করেছে, ওরা কি পারবে? তাহলে সিকিউরিটি কিভাবে প্রোভাইড করা হবে? কি এখানে কোনো ইন্টারন্যাশনাল ফোর্স ওনাকে সিকিউরিটি প্রোভাইড করবে, না দ্য ইন্ডিয়ানস উইল প্রোভাইড হার সিকিউরিটি? উনি আসলে কিভাবে আসবেন? প্লেনে আসবেন না বর্ডার দিয়ে আসবেন? একটা দুইটা কথা না তো, অনেক কিছু কনসিডারেশনে এনে জিনিসটা হবে। সো এইটা যে এরা যে মনে করছে, এই জন্য আমি বলি প্লিজ টক টু দ্য ইন্ডিয়ান, টক টু শেখ হাসিনা, দেখেন কিভাবে আসবে উনি। যদি অনেক লোক যদি হয়ে যায় তো একটা সুনামির মতন রেভলিউশন হয়ে যাবে দেশে। আমি জানি না যারা এই অফিস হোল্ডার্স আছে তারা কি অফিস করতে পারবেন কি না, না কি হবে যদি জুলাইতে এত কম ইসে যদি হয়, এখানে তো বিরাট কিছু হয়ে যাবে। আবার শেখ হাসিনা কি ধরনের নির্দেশ দেন ওনার লোকজনকে যে কিভাবে তোমরা আসবা, কোথায় তুমি আসবা, কি নিয়ে আসবা, সাথে কি থাকবে আমাকে প্রোটেক্ট করার জন্য। তারপরে উনি নির্দেশ এটাও তো দিতে পারেন যে পুলিশকে নির্দেশ দিতে পারেন, আমলাকে নির্দেশ দিতে পারেন যে তোমরা অমুক অমুক জিনিস মানবে না, তোমরা এইভাবে করবা, সর্ট অফ ডিসওবিডিয়েন্স, সিভিল ডিসওবিডিয়েন্সের কলও দিতে পারেন। আমি জানি না, আমি বেশি বললে আবার মনে করবে যে আমি হিন্টস দিচ্ছি। নো নো নো, আই এম নট গিভিং এনি হিন্ট, আমি বেশি বলতে চাই না। বাট অনেক কনসিডারেশন আছে শেখ হাসিনার আশা, আমরা আশা। মানে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটা করতে যাচ্ছি আপনাকে। আপনি নিজে একজন আইনজীবী এবং আইনের বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো বুঝেন, কিন্তু আমরা দেখলাম মাঝখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা বিবৃতিতে তারা প্রতিবেদন প্রকাশ করেছে, এবং তারা সেখানে বলেছে যে আমাদের যে আইসিটি আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তাদের বিচারের মানদণ্ড নিয়ে তারা প্রশ্ন করেছে। তো এই যে মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলাটা আমরা আগেও দেখেছি, কিন্তু আগে যখন শেখ হাসিনার আমলে যখন আইসিটি ছিল তখনও এই মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছিল। আপনি আসলে কি আপনার কাছে কি মনে হয়, এটা আসলে কি? আমি তো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে ইলিগাল, আনকনস্টিটিউশনাল, এটা নিয়ে রিট করেছি, আমাকে তারা হারিয়ে দিয়েছে। আমি ওখানে বলেছি, কোর্টে বলেছি যে দেখেন আমাকে হারায় দেন, কোনো অসুবিধা নাই, আমি না হয় আপিল করব, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যিনারা আছেন ওনাদের বিরুদ্ধেও যদি আমি ব্যবহার করি চেঞ্জ করে, অ্যামেন্ডমেন্ট করে, তাহলে কি হবে? নাও কামিং ব্যাক টু ইট, সি আমেরিকান অ্যাম্বাসেডর ছিল একজন, সে এখানে মিস্টার র্যাপ না কি নাম ছিল, উনি এখানে এসে তখন শেখ হাসিনার সময় এসে বলেছেন পদ্ধতি ঠিক না, এটা ঠিক হচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচ সবাই বলেছে, সবাই, অল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তখনও বলেছে, এখনো বলছে। কেন? আমি বলি আপনাকে, এইটা করা হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই আইসিটি দেখেন 5ই জুলাই না 15 জুলাই সংবিধানের প্রথম এমেন্ডমেন্টটা আসে, এমেন্ডমেন্ট দিয়ে 47(3) অ্যাড করা হয় আর্টিকেল, যেখানে বলা হয় যে এরকম বিচার হবে, এটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনাল কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তার 5 দিন পর একটি ট্রাইব্যুনাল সৃষ্টি করা হয়, কবে? 73-এ। আমরা
73-এ এইটা হওয়ার আগে আমরা 73-এ দিল্লিতে এগ্রিমেন্ট করে আমরা 90,000 পিওডব্লিউস দেরকে পাঠিয়ে দিলাম পাকিস্তানে, রেখে দিলাম 195 এবং যদি আপনি প্রিএম্বল দেখেন এই আইনের, ওইখানে ওই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সাথে লিঙ্ক করা আছে, মিনিং যে এটা 195 যেটা রেখে দিয়েছে ওদের জন্য। আমরা 1974-এ দিল্লি এগ্রিমেন্ট করে ওদেরকে বললাম যে তোমাদেরকে আমরা মাফ করে দিলাম, ক্লেমেন্সি দিয়ে দিলাম, যাও চলে যাও, সবাইকে ছেড়ে দিলাম, আর এটার কোনো কার্যকারিতা রইল না আইসিটির। তো আমরা এইটাকে অপব্যবহার করে আসতেছি এখন। আচ্ছা, এই যে মেজর যাকে অ্যারেস্ট করা হয়েছে ওই জিয়াউর রহমানকে গুলি মারার জন্য, যে ডেসার্টার হিসাবে তার ট্রায়াল চলছে, ওর কি দরকার? ওর আইসিটিতে কি করছে সে যে ওকে আইসিটিতে নিলেন? ফরওয়ার্ড এই যে যাকে ইচ্ছা আপনি একে কেন আইসিটিতে নিলেন? এই লতিফ সিদ্দিকীকে ফরওয়ার্ড ডিড ইউ টেক? লতিফ সিদ্দিকী তো ক্যাবিনেটেও ছিল না, কোনো কিছুই করে নাই, কেন নিলেন লতিফ সিদ্দিকীকে বলেন? এইসব ফাইজলামি করার একটা লিমিট আছে, বুঝছেন? আমরা লিমিটের বাইরে চলে যাচ্ছি একদম। কাজে এইটার একটা রিপারকাশন তো আছেই, ওইটা হবে, আমাদেরকে ফেস করতে হবে। আমরা যারা নিরহ নাগরিক, আমাদের জন্য অসুবিধা হবে। ইট ইজ ইললিগাল, আনকনস্টিটিউশনাল আইসিটি। জি, আমি হারি বা ধন্যবাদ। জি, আপনি কি বলছিলেন? আপনি শেষ করেন। আমি বললাম যে আমি হারি বা জিতি, আমি তো চ্যালেঞ্জ করছি সবাইকে বাঁচানোর জন্য, দেশকে ঠিক রাখার জন্য। দেখেন 106 করলাম, হ্যাঁ 106 রেকর্ডে নাই, সুপ্রিম কোর্টের কাছে নাই এটা, হ্যাঁ হারাই দিল, অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত হারাই দিল, রিভিউ করে ছেড়ে দেব, কোন সময় সুযোগ হলে এইগুলি আবার ঘাটাঘাটি হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন রশিদ। প্রিয় দর্শক, আপনারা অ্যাডভোকেট মহসিন রশিদের বক্তব্য শুনলেন। একটা বিষয় কিন্তু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, যে আপনারা অনেক কিছু করতে পারেন, সরকারকে বলছি, বিচার বিভাগ, আপনারা অনেক কিছু করতে পারেন, কিন্তু এই দিনটাই তো শেষ দিন না। এই বিচার আপনার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে দেশের মানুষ, বিদেশের মানুষ, আইনের মানুষ যারা আছেন তারা কিন্তু আলোচনা করবেন, এবং সেই আলোচনায় যদি আপনাদের অবস্থানটা সুস্পষ্ট না হয়, যৌক্তিক না হয়, তখন একবার চিন্তা করে দেখবেন তখন আপনাদের নেতারা কি বলবেন। আমাদের সমস্যা একটাই, আমরা মনে করি আজকের দিনটাই বোধহয় শেষ দিন, কিন্তু আজকের দিনটা শেষ দিন নয়। জয় হলো মোদি কূটনীতির, আওয়ামী লীগের রাজনীতি ফেরা সময়ের ব্যাপার মাত্র। প্রসঙ্গটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত আছে, ভারত জড়িত আছে, এবং আমি সার্জিও গোরের সফর নিয়ে গতকালকে কথা বলেছি, খুব বেশি কথা বলিনি, একটি মাত্র কন্টেন্টে কথা বলেছি। এই মুহূর্তেও সার্জিও গোর নিয়ে আলাপ অনেক হয়েছে, মানুষ করছে, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ ফেরা নিয়ে সার্জিও গোর প্রসঙ্গ যতটুকু আসবা ঠিক ততটুকুই আমার এই মুহূর্তের আলাপে আসবে। দর্শক, একটি জিনিস খেয়াল করুন যে দৃশ্যপট কি খুব দ্রুত বদলে যাচ্ছে। ঢাকার ক্ষমতার মসনদে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু পর্দার আড়ালে রাজনৈতিক সমীকরণের ঘুঁটি চালছে কারা? এবং একই সাথে দিল্লিতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোরের সাম্প্রতিক ঢাকা সফর কি কোনো সাধারণ কূটনৈতিক সফর ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক ভূ রাজনৈতিক বার্তা? তবে কি শেখ হাসিনার ঘোষিত ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে নিজের প্রথম সফরে রহস্যময় দৈত্য সেরে গেলেন সার্জিও গোর? পর্দার ভেতরের সেই চাঞ্চল্যকর তথ্য ও এর সুদূর প্রসারী হিসেব নিকেশ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথাগুলো একটু গোড়া থেকেই বলা যাক। 3 দিনের বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সাধারণ কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী সফরে আসা বিদেশি প্রতিনিধিরা কেবল শাসক দল কিংবা সংসদে বসা বিরোধী দলের সাথেই বৈঠক করে থাকেন, কিন্তু সার্জিও গোর হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে। শাসক দলের সাথে বৈঠক নেই, জামাত এনসিপির সাথে বৈঠক নেই। খুব মজার বিষয়, শাসক দল বলতে বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনীতির মাঠের বাইরে ঠেলে দেওয়া আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গেও দীর্ঘ বৈঠকে বসেছিলেন। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো মার্কিন পক্ষ এই আলোচনার কর্মসূচির কথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানোর কোনো
প্রয়োজনই বোধ করেনি। সফরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মাত্র 20 মিনিটের একান্ত বৈঠক সারেন ট্রাম্পের দূত। এরপর পূর্ব নির্ধারিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোপুরি এড়িয়ে তিনি দ্রুত বেরিয়ে যান, আর যার কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা মিলছিল না। রহস্যটি উন্মোচিত হয় এর খানিক পরেই। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পরই ঢাকার একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে গভীর আলোচনায় বসেন গৌর। সূত্রের খবর অনুযায়ী সেখানে আওয়ামী লীগ নেতৃত্বের পক্ষে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এক সাবেক মন্ত্রীর সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় এবং জাতীয় পার্টির পক্ষে চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রায় আধা ঘন্টা গোপন বৈঠক করেন সার্জিও গৌর। খেয়াল করুন, খলিলের সঙ্গে বৈঠক করলেন 20 মিনিট, আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন 1 ঘন্টা, জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করলেন আধা ঘন্টা। এখন ঢাকার রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা, তবে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ঢাকা প্রত্যাবর্তন নিয়েই নিজের প্রথম সফরে এই সুচতুর দৈত্য সেরে গেলেন ট্রাম্পের বিশেষ দূত? সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্জিও গৌর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ট্রাম্পের বিশেষ দূত বৈঠকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে নাকি স্থিতিশীলতা ফিরে এসেছে, আর এর ইতিবাচক ইঙ্গিত হিসেবে বাংলাদেশ নিয়ে নিজেদের ট্রাভেল অ্যাডভাইজারি সংশোধন করেছে ওয়াশিংটন, যা মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি বড় বার্তা। পাশাপাশি আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন বলেও জানানো হয়। তবে একই সাথে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং রোহিঙ্গাদের ত্রাণের অর্ধেকের বেশি অর্থ যে আমেরিকা যোগাচ্ছে, তারেক রহমানকে সে কথাটিও চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দিতে ভুল করেননি গৌর। কূটনৈতিক এই নাটকের গতি কেবল ঢাকাতেই থেমে থাকেনি। শুক্রবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সার্জিও গৌর এবং শনিবার গৌর ঢাকা ত্যাগ করার আগেই ত্রিবেদী দিল্লি উড়ে যান। ত্রিবেদী গেছেন শুক্রবারে রাতে। তবে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সাথে সার্জিও গৌরের এই বৈঠকের কঠোর সমালোচনায় সরব হয়েছেন জামাতে ইসলামের আমির তথা সংসদে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান। ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তারা তো ভারতে বসেই কথা বলতে পারেন, গৌর তো ভারতেরও রাষ্ট্রদূত, এদেশে এসে কোনো বিশেষ দেশের কূটনীতিকের সঙ্গে আলোচনায় বসাটা কাম্য নয়। শফিকুর রহমান আরো যোগ করেন, আসলে আমরা সব কিছুকে ষড়যন্ত্র বলতে চাই না, আবার ষড়যন্ত্র যে নাই এটাও বলতে চায় না। খেয়াল করুন, জামাতের সাথে বৈঠক হয়নি, এনসিপির সাথে বৈঠক হয়নি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে মাত্র আধা ঘন্টা, খলিলের সঙ্গে বৈঠক হয়েছে 20 মিনিট, আওয়ামী লীগের সঙ্গে 1 ঘন্টা বেশি সময়। দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার, তার সঙ্গে 1 ঘন্টা বৈঠক হয়েছে, জাতীয় পার্টির সঙ্গে আধা ঘন্টা বৈঠক হয়েছে। এবং এই যে জামাতের যে আমিরের যে অস্বস্তি, জামাতের এই আমিরের এই চরম অস্বস্তি কিন্তু অহেতুক নয়। একটু গভীরভাবে কিছু বিষয় খেয়াল করুন। আপনি সাম্প্রতিক সময়ে জামাতের অবস্থা খেয়াল করুন, জামাতের অভ্যন্তরীণ কোন্দল, জামাতের এই কথাগুলো আগেও বলেছে, আবারও বলছি, জামাতের মাস্তানি করতে গিয়ে জামাত এমপির মেয়ে মাস্তানি করতে গিয়ে যশোরে কয়েকদিন আগে তুমুল হামলার শিকার হয়েছেন। সাতক্ষীরায় এক এমপি ধরা খেয়েছেন কেলেঙ্কারি করতে গিয়ে, নারী কেলেঙ্কারি করতে গিয়ে। এদিকে এনসিপি সারা দেশে মার খাচ্ছে। এই আলামত গুলা কি নির্দেশ করে? জামাত এনসিপির কি অস্তিত্ব থাকছে? আন্তর্জাতিকভাবে জামাত এনসিপির অস্তিত্ব বিলীন হবার পথে। একই সাথে আপনি খেয়াল করে দেখবেন যে এই যে ডক্টর ইউনূসকে দিয়ে যা করার করে ফেলেছে, করার পরে ডক্টর ইউনূসকে কিন্তু ওয়াশিংটন ইতিমধ্যেই ছুড়ে ফেলে দিয়েছে। ডক্টর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়া হলো না, ডক্টর ইউনূসের বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আরোহণ করার সেই স্বপ্নটাও দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। গৌরের আসবার আগে দিয়ে 2-1 দিন বেশ তৎপরতা চলেছে ইউনূসপন্থীদের মধ্যে। ইউনূসপন্থী যেসব সুশীল আছে তারা নানাভাবে ইউনূসের পক্ষে কথা বলছিল, বাংলাদেশের গণমাধ্যমে ফরমাইশে রিপোর্ট করা হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় কিছু পেজ দিয়ে বলা হচ্ছিল ইউনূসের পক্ষে নানান কথা, কিন্তু সব স্বপ্ন
ভেস্তে যাচ্ছে, ভেস্তে যেতে বসেছে। আর এবার আন্তর্জাতিক বিশ্ব ত্যাগ করছে জামাত ও হিজবুত তাহরিদের মতো গোষ্ঠীগুলোকে। অন্যদিকে শেখ হাসিনাও কিন্তু তার সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারে মার্কিনীদের বিরুদ্ধে কোনো টু শব্দটা করেননি। খুব সহজ কথায় বলতে গেলে বলতে হবে যে আমেরিকা চাইছে ভারত ও বাংলাদেশ এক হয়ে দক্ষিণ এশিয়ায় মার্কিন ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করুক। তবে তারেক সরকারকে কাজ করতে হবে আমেরিকার কাছে সম্পূর্ণ নজ্জানু হয়ে, তবে পাকিস্তান হয়ে নয়, বরং ভারতকে সাথে নিয়ে। আপনি ছোট্ট একটা বিষয় খেয়াল করুন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে মার্কিন দূতের এখানে বৈঠক করতে হবে কেন? এটা একটা শো অফ করা, এটা একটা দেখানো যে বাংলাদেশ, গতকালকের ভিডিওতে আমি বলেছি, আজকেও বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখতে চায় ভারতকে দিয়ে, ভারতের চোখ দিয়ে, যার কারণে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এসেও ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক করতে ছাড়ছেন না। আর এই মার্কিন ভারত বলয়ের নতুন নকশায় পাকপন্থী জামাত, হেফাজত কিংবা চরমপন্থী মোল্লা মিলিটারির কোনো স্থান নেই। এবং বাংলাদেশে যে ভারত বিরোধী জিগির, গত 2 বছর ধরে ভারত বিরোধী জিগির, এই জিগিরেরও কোনো স্থান যে নেই, এটি সার্জিও গোরের সফরের মাধ্যমে এটি প্রমাণিত হলো। কারণ এই পন্থীদের সাথে কারোর সাথে কোথাও কোনো বৈঠক কিন্তু হয়নি। সুতরাং সার্জিও গোরের এই সফর কেবল একটি সাধারণ রাজনৈতিক সফর ছিল না, বরং এটি ছিল দক্ষিণ এশিয়ায় নতুন এক শক্তি সাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার তৈরির সুস্পষ্ট সংকেত। এখানে চীনের প্রভাবও বিস্তার করাও কঠিন হবে, বিশেষ করে ভারত। আমি আগেও বললাম যে এই জায়গাটা, এই ভূখণ্ডটা ভারতের চোখ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে। এবং ভারতের সাথে এখনো ধরেন বাণিজ্যিক বিষয় নিয়ে নানা রকম দেশের মধ্যে বিবাদ থাকতে পারে, বা 2 দেশ এক জায়গায় আসতে পারছে না, বাণিজ্য চুক্তি হচ্ছে না, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এক জায়গায়, এবং এক জায়গার প্রতিফলন সার্জিও গোরের সফরের প্রতি পরতে পরতে লক্ষ্য করা যাচ্ছে। সরকার কিন্তু, আপনি খেয়াল করে দেখবেন যে ক্ষুব্ধ। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে কি বলেছেন, এগুলো তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। শুধু না 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 না, তাকে যাহাই জিজ্ঞেস করা হয় তাহাই তিনি না বলেছেন, এবং অত্যন্ত বিরক্তি ভাব তার মধ্যে ফুটে উঠেছে। এবং এই আলাপের শেষে আরেকটি খবর দিয়ে আলাপটা শেষ করতে চাই। আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করেননি বিমস্টেক পদাধিকার বলে বাংলাদেশের সরকার প্রধান, বিমস্টেক প্রেসিডেন্ট। এই মুহূর্তে ইউনূসের আমলেই ওই যে গত বছর ব্যাংককে যে বিমস্টেক শীর্ষ সম্মেলন হয়েছিল, তারপর থেকে বাংলাদেশ এটির সভাপতিত্বের দায়িত্ব পালন করছে। স্বাভাবিকভাবে সরকার প্রধান পদাধিকার বলে তারেক রহমান এখন বিমস্টেক প্রধান হিসেবে বা বিমস্টেক সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং মজার বিষয় হলো যে আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিতে যাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেননি, তবে ঘোষণা করবেন। এবং এই যোগদানটা শুধু ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদান নয়, এর পেছনে আরো নানা রকম ভূ রাজনৈতিক বিষয় আছে, যেমন আওয়ামী লীগ ফেরা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ফেরা, তার নিরাপত্তা নিশ্চিত করা, এবং বাংলাদেশ এবং ভারতের 2 দেশের নানান স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আছে, গঙ্গার পানি চুক্তি থেকে শুরু করে আরো অনেক বিষয়। এগুলো সবই ইতিবাচক ধারায় ফেরার একটি জায়গা। অর্থাৎ তারেক রহমানকে চলতে হবে মার্কিন প্রেসক্রিপশনে, মার্কিন নির্দেশনায়, এবং ভারতের সাথে ভারতপন্থী হয়ে চলতে হবে। তারেক রহমান চীনে যাচ্ছেন, তারেক রহমান তুরস্ককে নিয়ে চলছেন, তারেক রহমান পাকিস্তানকে নিয়ে চলছেন, এগুলো বাদ দিতে হবে। এই সব কিছুর প্রেক্ষাপট এটাই বলছে। এবং শেখ হাসিনা ফিরছেন, আওয়ামী লীগ ফিরছে, এটির আলামত একদম সুস্পষ্ট হয়ে আছে। এবং এর প্রধান কাণ্ডারি, প্রধান কারিগর মোদি কূটনীতি এর পেছনে এক বিরাট ভূমিকা পালন করেছে। এবং আমাদের আওয়ামী লীগ প্রধান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান এবং তার যে কূটনৈতিক ক্যারিশমা, এটি আরেকবার প্রমাণিত হলো। এই যে গত 2 বছর খুব হিসেব করে তিনি কথাবার্তায় সবকিছুতে হিসেব করে কথাবার্তা বলেন।
তার পতন ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে কিন্তু কোনো কটূক্তি করেন না। এগুলোই তার কূটনৈতিক দূরদর্শিতার এক নিদর্শন। কাজেই আওয়ামী লীগ ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র, সেটি মনে হচ্ছে সার্বিক অবস্থা বিবেচ। শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত ঢাকা এবং দিল্লির মধ্যে নানা রকম জটিলতা তৈরি করেছে। একই সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেকটা মুখোমুখি জায়গায় পৌঁছে গিয়েছে। অন্যদিকে জামাত, এনসিপি অর্থাৎ সরকার বিরোধী যে দলগুলো রয়েছে, এই সময়টিতে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে গত 2 বছরের অনমনীয় ভূমিকা, সেই অনমনীয় ভূমিকাটা কেমন যেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। সরকার বিরোধী যে সকল শক্তি রয়েছে, তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা অনেকটা স্যাটায়ার করে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছেন, আপনি আসুন, আপনাকে যেখানে পাবো সেখানেই আপনার যে মৃত্যুদণ্ড রয়েছে সেটি কার্যকর করা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। কিন্তু সাংগঠনিকভাবে তারা চাচ্ছে, এখানে কৌশল করছে। কৌশলটা হলো যে আওয়ামী লীগকে এবার বিএনপি সরাসরি মোকাবেলা করুক। এ কারণে গত 2 বছরে এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, বলতে গেলে তার শতভাগ মামলা মোকদ্দমা করেছে বিএনপির লোকজন, এবং তারা এই কাজগুলো করে যথেষ্ট চাঁদাবাজি করেছে, অর্থবৃত্তের মালিক হয়েছে এবং আওয়ামী লীগের পরিবারকে জিম্মি করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ফায়দা লুট করেছে। আর অন্যদিকে 32 নম্বর ভাঙা, তারপর বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকদের উপর মব করা, এরকম কিছু ঘটনাকে, যেগুলোকে সাধারণত জামাত এবং এনসিপি বিচ্ছিন্ন ঘটনা বলছে, কিন্তু এগুলোকে ক্যাপিটালাইজ করে এমনভাবে প্রচার করা হয়েছে যে গত 2 বছরে আওয়ামী লীগের উপর যত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তা আসলে জামাত করেছে, এনসিপি করেছে। এদিকে তৃণমূলের খবর, ঢাকার যারা আছেন লোকজন তাদের কথা আলাদা, কিন্তু তৃণমূলের খবর হলো অবস্থা দৃষ্টে যারা পলিটিক্যাল লোকজন রয়েছেন বিএনপি এবং জামাতে, তারা সবাই আওয়ামী লীগের যারা নিরীহ ভোটার রয়েছেন তাদের সঙ্গে একটা সমঝোতা সম্পর্ক তারা তৈরি করেছিলেন বিগত নির্বাচনকে সামনে রেখে। আর এখন বলতে গেলে আওয়ামী লীগের লোকজন তারা তাদের মতো করে বুক ফুলিয়ে চলছেন বিভিন্ন জায়গাতে। অন্যদিকে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে বিরোধ, যে বন্ধুত্ব, এটা অনেকটা গুপ্ত। মানে তাদের মধ্যে আসলে সমঝোতা নাকি শত্রুতা, তাদের মধ্যে বন্ধুত্ব নাকি বৈরিতা, এটি বোঝা যাচ্ছিল না। কিন্তু সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে যেটা মনে হচ্ছে সেটি হলো বিএনপি, জামাত, এনসিপির যে সম্পর্কটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো, তারপর আল ইলিয়াস কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেগুলো তাদের মতো করে, অর্থাৎ এনসিপি এবং জামাতের মতো করে, ডক্টর ইউনূসের মতো করে সেগুলো বাস্তবায়ন করা, এই কাজগুলো বিএনপি আসলে করতে চাচ্ছে না। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন ছিলেন তাদের একটা বিরাট অংশ যারা প্রো বিএনপি ছিলেন, বিএনপি তাদেরকে ক্যাপিটালাইজ করে ফেলেছে, তাদেরকে নিয়ে নিয়েছে। এবং এই যে তাদেরকে নিয়ে নেওয়া, এটা জাস্ট বড় উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে দক্ষিণ হস্ত, যাকে বলা হতো সরকারের মুখপাত্র, বিকল্প উজিরে আজম জনাব শফিকুর রহমান, প্রেস সেক্রেটারি। আপনারা জানেন যে তিনি অতি সম্প্রতি একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। সেই পত্রিকার মালিককে আপনারা জানেন? সেই পত্রিকার মালিক হলেন জনাব গোর্কি, আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এবং আনিস আহমেদ গোর্কি জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। মানে তারেক রহমান সাহেবের যে কজন বন্ধু রয়েছেন তাদের মধ্যে অল্প কয়েকজন বন্ধু রয়েছেন, তার মধ্যে সবচেয়ে অভিজাত, ব্লু ব্লাড এবং সবচেয়ে ধনী যে মানুষটি, তিনি হলেন এই আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক।
এই গোর্কির মালিকানাধীন পত্রিকাটি জনাব শফিক তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবং আপনি দেখেন যেদিন থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিএনপি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে জনাব শফিক তিনি আগের মতো করেই, অর্থাৎ ইনুস জামানাতে যেভাবে কথা বলেছিলেন ঠিক সেই ভাষাতে তিনি কথা বলছেন। এর বাইরে অন্যান্য যারা আছেন, যারা অনেকটা পুরো বিএনপি ছিলেন অনেক আগের থেকেই, তারাও মোরালেস কিন্তু বুক ফুলিয়ে ঘোরাফেরা করছেন। আমি কারো নাম বলে বড়ও করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জামাত এবং এনসিপি তাদের যে একেবারে দ্বিধাহীন সমর্থন ছিল, অন্ধের মতো তাদের বিশ্বাস ছিল, ঠিক সেই বিশ্বাসের মূল্যের যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন জামাত এবং এনসিপি নিজেদেরকে বেকুব মনে করছে, অসহায় মনে করছে, দুর্বল মনে করছে। রাজনীতিতে যখন এরকম একটা হাহাকার তৈরি হচ্ছে, যারা ক্ষমতা পেয়েছে তাদের এক ধরনের হাহাকার, এবং যারা ক্ষমতা পেয়েছে তারা এখানে ৩টা ভাগে বিভক্ত করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত এনসিপির যে সম্পর্ক, সেই সম্পর্কটি ভেঙে গেছে। ইউনূস সাহেবের যে লোকজন ছিল তাদের একটা বিরাট অংশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, অন্য অংশটিকে বিএনপি আপন করে নিয়েছে। আর জামাতের মধ্যে একটা হতাশা, আতঙ্ক এবং ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই সময়টিতে যখন শেখ হাসিনা বললেন যে আমি বাংলাদেশে আসছি এবং ডিসেম্বর মাসে আসছি, তখন সঙ্গত কারণে যেহেতু এখানে আলটিমেটলি একটা বিভেদ তৈরি হয়ে গিয়েছিল এবং এই বিভেদটা আর জোড়া লাগানোর কোনো স্কোপ আগামীতে নেই। তো সেই অর্থে সরকার, বিএনপির যারা সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে যমুনাতে বৈঠক করেছেন, খাওয়া দাওয়া করেছেন, আনাকুম জানাকুম সালাম আলাইকুম এরকম কথাবার্তা সেখানে হয়েছে। অনেকে গিয়ে অনেক বড় বড় দাবি দেওয়া পেশ করেছেন, অনেকে সরকারের মন্ত্রী এমপি হতে চেয়েছেন, আরও ইত্যাদি নানা কিছু, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর কারণ হলো যারা গিয়েছিলেন আসলে তাদের মানে ওইরকম সাংগঠনিক ভিত্তি, পরিচিতি, সামাজিক যে কানেক্টিভিটি বা যাকে বলা হয় সুনাম সুখ্যাতি, বলতে গেলে একমাত্র মাহমুদুর রহমান মান্না ছাড়া অ্যাজ এ পার্সন ওখানে ওইরকম কেউ নেই যিনি কোনো একটা সচিবালয়ে টেলিফোন করবেন, বাংলাদেশে কোনো একটা ডিসিকে টেলিফোন করবেন, কোনো একটা জেলা শহরে একা একা যাবেন এবং সেখানে কেবলই মাত্র তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সম্মানিত হবেন, মর্যাদা পাবেন। কেউ তাদেরকে ভুয়া ভুয়া বলবে না, কেউ তাদেরকে অমুক চোর বলবে না, অমুক মানে তাদের এখন দেখেন যে এই সরকারের সাথে বন্ধুত্বের বেশে তাদের কাছাকাছি আছে বা কাছাকাছি বাইরে চলে গেছে, এরকম প্রায় সবারই এক একটা উপাধি আছে, বিভিন্ন রকম বাজে বাজে উপাধি আছে। তো সেই মানুষগুলো 000 একত্র করলে যেমন 0 হয়ে যায়, অথবা মাইনাস 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 যদি একত্র করেন তাহলে যেভাবে মাইনাসের সংখ্যাটা বাড়ে, তেমনি যমুনাতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে যদি জনমত গঠন করা, রাজনৈতিক শক্তি গঠন করা, এই উদ্দেশ্যে যমুনার সেই বৈঠকটি হয়ে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাহলে এখানে 000 হয়েছে অথবা মাইনাস 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 হয়েছে। অন্যদিকে জামাত যারা আছে তারা আসলে কি করছে এটা সরকার জানে না, আমরাও জানি না। বহু আগে একেবারে ঠিক 2024 সনের দিকে আমার কাছে মনে হয়েছিল যে আগামী যে রাজনৈতিক মিত্রতা হবে, সেই মিত্রতা হবে জামাতের সঙ্গে আওয়ামী লীগের। আবার বিশ্বাস করেন এই কথাগুলো আমি এই ইউটিউবে বহুবার বলেছি, জামাতের সঙ্গে দিল্লির কানেকশন, জামাতের সঙ্গে আওয়ামী লীগের কানেকশন, এই কথাগুলো 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে বলেছি। আজকের দিনে এটার যে রূঢ় বাস্তবতা, এটা আমি না, স্বয়ং প্রধানমন্ত্রী বা বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এইরকম যাকে বলা হয় কথা বলা বলি করছে। ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এখন কি করবেন, অনেকে যেমন খুব স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আসবেন, এটা হবে এটা হবে এটা হবে, তারা সবাই গণহারে জেলে যাবেন, অথবা অনেকে চিন্তা ভাবনা করছেন শেখ হাসিনা যেদিন আসবেন সেই দিন আসলে তারেক রহমান সাহেব আসার পরে যেভাবে পরিস্থিতি সবকিছু তারেক রহমান সাহেবের নেতৃত্বে চলে গেছে, নিয়ন্ত্রণে চলে গেছে, শেখ হাসিনা আসলেও একই পরিস্থিতি হবে। এটা
আওয়ামী লীগের বিশাল শ্রেণী মনে করছে। আওয়ামী লীগের যারা একটু সমজদার তারা চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, দেশের বাইরে পালিয়ে থাকার চাইতে এখানে এসে আমরা যদি জেলখানাতে থাকি, দেশে রাজনীতি করি, তাহলে অন্তত মুখ রক্ষা হয়। শেখ হাসিনা হয়তো মনে করছেন যে আমি আর বাঁচবো কয়দিন, এই সময়টিতে আমি আমার দেশের মাটিতে থাকবো, দেশের মাটিতে কবর রচিত হবে, এরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে আসতে পারে। আবার অন্যদিকে তার যে জিদ, তার শরীরের যে অবস্থা এবং একই সঙ্গে তার যে অতীত ক্যারেক্টারিস্টিক্স, সেই দিক থেকে তার যে হুমকি, এই হুমকিটা যে ফেলে দিতে মানে সরকার যে ফেলে দিবে বা গণ্য করবে না, এটাও কিন্তু কোনো অবস্থাতেই যাকে বলা হয় মনে করার কোনো কারণ নেই। একেবারে সর্বশেষ যেটি, সেটি হলো দিল্লি। এখানে সরকারের সাথে কি খেলা খেলছে এটার উপর অনেক কিছু নির্ভর করবে। যেমন দেখা গেল যে প্রথম দিকে একেবারে দিল্লি এগিয়ে এলেন তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক করার জন্য, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেই সম্পর্কটা হলো না। তারপর চীন ভ্রমণের পরে সেই পরিস্থিতি একেবারে ইনুজ্জামানার মতো চলে গেল। আবার সাম্প্রতিক সময় দিল্লি আবার তারেক রহমান সাহেবকে সেপ্টেম্বর মাসে দিল্লি ভ্রমণের বিমস্টেক উপলক্ষে দিল্লি ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে অন্তত বাংলাদেশের যে বিষয় নিয়ে দিল্লি এবং ওয়াশিংটন যে একত্র হয়ে গেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে হাজারো বিরোধ থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রশ্নে তারা ঐক্যমত পোষণ করছেন, এটা প্রায় নিশ্চিত। ২ নম্বর হলো যে দিল্লি এবং আমেরিকা বুঝে গেছে তাদের যে কৌশলগত যে বিষয়গুলো দরকার বাংলাদেশ থেকে, মূলত সে বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ভারতেরও মাথা ব্যথা নেই। এর কারণ হলো তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইকোনমি, সেখানে বাংলাদেশের সঙ্গে তাদের যে ব্যবসা বড় জোর কত 40 বিলিয়ন ডলারের ইয়ারলি ব্যবসা, নট মোর দ্যান দ্যাট। আমেরিকার সাথে আমাদের ব্যবসা বাইলেটারাল কত হবে, খুব অল্প, বড় জোর 20 বিলিয়ন ডলারের ব্যবসা। এর মধ্যে আমরা এক্সপোর্ট করি কত আর তারা ইম্পোর্ট করে খুব অল্প। তারা ইম্পোর্ট করে মানে তারা এক্সপোর্ট করে খুব অল্প, আমরা এক্সপোর্ট করি অনেক বেশি। কিন্তু আমেরিকার ইকোনমির সাইজে এটা একটা পিনাটো না, সর্ষে দানা। তো কাজে এখানে ব্যবসা বাণিজ্য টাকা পয়সার চাইতে মিলিটারি অ্যাসপেক্ট এবং যেটাকে বলা হয় ভূ রাজনীতির যে গোলক ধাঁধা, কৌশলগত দিক, এটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীনকে মোকাবেলা করার জন্য। এবং আমেরিকার যে ইন্দো প্যাসিফিক নীতি এবং একই সঙ্গে মায়ানমার অ্যাক্ট বা বার্মা অ্যাক্ট, একই সঙ্গে দিল্লির 7 সিস্টার এবং চীনকে মোকাবেলা, এই 3টি বিষয়ে তারা বুঝে গেছে যে কৌশলগতভাবে পার্টনার হিসেবে বিএনপি তাদের কাছে শক্তিশালী নাকি আওয়ামী লীগ তাদের কাছে গুরুত্বপূর্ণ শক্তিশালী পার্টনার। 2 নম্বর হলো যে তাদের স্বার্থ স্ট্রংলি রক্ষা করার ক্ষেত্রে শেখ হাসিনা সক্ষম না তারেক জিয়া সক্ষম। অন্যদিকে জঙ্গিবাদ দমন, যেটিকে আমরা ফান্ডামেন্টালিজম বলি, এই ব্যাপারে ভারতের আতঙ্ক চরমে, আমেরিকার আতঙ্ক চরমে। তো সেই ব্যাপারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে আমেরিকা এবং দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্কটি কোনো অবস্থাতেই বর্তমান বিএনপির নেতৃত্ব স্পর্শ করতে পারবে না। তো সেই দিক থেকে ফাইনালি একবার সামনে টেনে, অর্থাৎ মাছ যেভাবে শিকার করে, আপনি মাছ বড়শি গিলে ফেলেছে, এখন একবার তাকে ছেড়ে দেন, একবার টানেন, এভাবে একটা সময় সে রক্তাক্ত হবে, দুর্বল হবে এবং পরবর্তীতে আপনি তাকে উঠিয়ে একদম সুন্দর করে ফ্রাই করে খেয়ে ফেলবেন। এইভাবে সরকারকে টানা হেঁচড়া আমেরিকা করছে, তারপর ভারত করছে, IMF এর মাধ্যমে করছে, বিশ্ব ব্যাংকের মাধ্যমে করছে, দিল্লির কূটনীতির মাধ্যমে করছে, যেটিকে আমরা সাউথ ব্লক বলি তার মাধ্যমে করা হচ্ছে, CIA এর মাধ্যমে করা হচ্ছে, রয়ের মাধ্যমে করা হচ্ছে। আবার এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যে বোমা পাওয়া যাচ্ছে, এর মাধ্যমেও সরকারের যে এনার্জিটা নষ্ট করে দেওয়া হচ্ছে। আর এই যে এনার্জিগুলো যখন নষ্ট হতে হতে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই এনার্জি আরো নষ্ট হয়ে যাবে, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার বাংলাদেশে আগমন নিয়ে দিল্লি যে কি খেলা খেলবে সেটা আমরা এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।